শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প। আজকের গল্পের সব চরিত্র কাল্পনিক। বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। কারোর সংবেদনশীলতাকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। 107 FM রেইনবো বেআইনি কাজকেও প্রশ্রয় দেয় না, কোনো ধর্মীয় বিশ্বাসের সত্যতা নিয়ে নিজস্ব মত পোষণ করে না। একই সঙ্গে ধূমপান ও মদ্যপান থেকেও বিরত থাকতে অনুরোধ জানায়। 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনবেন লেখক উপল পাত্রের লেখা বৈকুণ্ঠর লক্ষ্মী লাভ। লেখক উপল পাত্রের জন্ম 1956 সালের 1 ডিসেম্বর কলকাতায়। অর্থনীতির সাম্মানিক স্নাতক শ্রী পাত্র পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে কাজ করেছেন। বর্তমানে অবসরপ্রাপ্ত। গল্প লেখার শুরু কৈশোরে নিজেদের হাতে লেখা পত্রিকায়। তার গল্প বিভিন্ন লিটল ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে ও পুরস্কৃতও হয়েছে বিভিন্ন প্রতিযোগিতায়। বর্তমানে বহু প্রথম সারির সংবাদপত্রের রবিবারের ক্রোড়পত্রে ও নামকরা পত্রিকায় তার একাধিক গল্প প্রকাশিত হয়েছে। আজকের গল্প লেখক উপল পাত্রের লেখা বৈকুণ্ঠর লক্ষ্মী লাভ। গল্পের কথক অর্পণ। অন্যান্য ভূমিকায় সুদীপ্ত, অর্ণব, রিয়া, কল্পলাল, উজ্জ্বল, তাপস, অনির্বাণ, তমজিৎ, সৌমিক ও রাজীব। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে লেখক উপল পাত্রের লেখা বৈকুণ্ঠর লক্ষ্মী লাভ। বৈকুণ্ঠ বটব্যালের বয়স 75-এর কাছাকাছি। সেই অনুপাতে তার শরীর বেশ শক্ত সমর্থ। সম্প্রতি ছানি কাটিয়ে বলা যায় নবজীবন লাভ করেছেন। শুধু কানে একটু কম শোনেন, এই যা। খেতে খুব ভালোবাসেন, তবে কোনো বদনেশা বা সঙ্গ নেই। মোটা টাকা পেনশন পান, শহরের দোতলা বাড়ি, বৈকুণ্ঠ ধাম। কোনো দায় দায়িত্ব নেই, কারণ তিনি অকৃতদার। থাকার মধ্যে আছে শুধু এক অপগণ্ড ভাগ্নে ক্যাবলা। বোন ভগ্নিপতি দুর্ঘটনায় মারা যাবার পর তাদের অনাথ ছেলেটাকে সেই ছোটবেলা থেকেই সন্তান স্নেহে মানুষ করছেন তিনি। পাছে তার যত্নের কোনো ক্ষতি হয়, তাই বৈকুণ্ঠ আর বিয়ের কথা ভাবেননি। এমনিতে সজ্জন হলেও কৃপণ বলে বৈকুণ্ঠর কিঞ্চিৎ দুর্নাম আছে। পুজোর চাঁদা চাইতে গেলে চাঁদা আদায়কারীদের যথেষ্ট বেগ পেতে হয়। ভিক্ষুকেরা কদাচিৎ তার কাছে হাত পাতে। তাই দুর্জনের মুখে বৈকুণ্ঠ হয়ে গেছে ব্যয়কুণ্ঠ। শেষ বয়সে সে বৈকুণ্ঠ চান কেউ তাকে একটু সেবা যত্ন করুক, কিন্তু কেই বা সেটা করবে? এত বড় বাড়িতে থাকে মাত্র 3টি প্রাণী, 3জনই পুরুষ। বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। একটা মেয়ে না থাকলে কি সংসারে স্ত্রী থাকে? স্বপ্ন দেখেন সে মেয়ে পায়ের মল বাজিয়ে ঝুমঝুম শব্দে ঘুরে বেড়াবে সারা বাড়ি। ভালো মন্দ রেঁধে তাকে খাওয়াবে। তার কোলে আসবে একটা শিশু, তার সঙ্গে তিনি খেলা করবেন, তাকে আদর করবেন, বেড়াবেন কোলে নিয়ে। বন্ধু বান্ধবরা এমন সব গল্প করে, আর সেসব শুনে বৈকুণ্ঠ এমন স্বপ্ন দেখেন। বলা বাহুল্য স্বপ্নটা ক্যাবলার বিয়েকে ঘিরেই। কিন্তু তার আশঙ্কা সে স্বপ্ন বুঝি এই জীবনে স্বপ্নই থেকে যাবে। বৈকুণ্ঠ অনেকবার ভেবেছেন ক্যাবলাটার বিয়ে দিয়ে ঘরে একটা ফুটফুটে বৌমা আনবেন। পরিসাধন একটা সম্বন্ধ এনেছিল ব্যারাকপুর থেকে। তাদের পাল্টি ঘর। মেয়েটি সুশ্রী, শিক্ষিতা, অবস্থাপন্ন বাপের একই মেয়ে। একটা ইংলিশ মিডিয়াম স্কুলে চাকরিও করে। ছবি দেখে বৈকুণ্ঠর খুবই পছন্দ হয়েছিল। ঠিক এমনটি তিনি চাইছিলেন, কিন্তু তিনি এগোতে সাহস করলেন না। কারণ হতভাগা ক্যাবলাটা তো রোজগারপাতি কিছুই করে না। বড় কথা, রোজগারের কোনো চেষ্টা করছে বলেও তার মনে হয় না। 25 বছরের জোয়ান মদ্য, বিকম পাশ করে ঘরে বসে মামার অন্ন ধ্বংস করছে। রাত দিন কেবল বন্ধুবান্ধব নিয়ে ফুটবল, ক্রিকেট, শখের থিয়েটার, আড্ডা আর সমাজসেবার নানা রকম হুজুগে মেতে থাকে। কানা ঘোষই শুনছেন ছোকরা নাকি ইদানিং আবার প্রেম টেমও করে। বিপিন বলছিল তিনি না থাকলে একটা মেয়ে নাকি মাঝে মধ্যে বাড়িতে আসে। তো বয়সের ধর্ম, ভাব ভালোবাসা কর ক্ষতি নেই, কিন্তু রোজগারপাতির একটা ব্যবস্থা করে মেয়েটাকে ঘরে তোল। তা না করে এভাবে ফাঁকা বাড়িতে ডেকে আনা। উঠতি বয়স, এতটা অবাধ মেলামেশা তিনি একেবারেই বরদাস্ত করেন না। এ নিয়ে তাকে কোনোদিন কেউ কিছু না বললেও বলতে কতক্ষণ, কিন্তু ঘরে তুলবে কি করে? মামার বিষয় সম্পত্তি দেখে ভালো ঘরের কোনো মেয়েই আজকাল বেকার ছেলেকে বিয়ে করতে রাজি হবে না।
সময় পাল্টেছে, আগের যুগ তো আর নেই। ক্যাবলাকে তিনি চাকরির কথা বলেন না এমন নয়, বলে মামা চাকরিতে কটাই বা পয়সা, আমি অন্য কিছু ভাবছি। মাঝে মাঝে কোনো বেয়াদবির কারণে ক্যাবলার উপরে বিরক্ত হলে বৈকুণ্ঠ বলেন, ঘাড় ধরে ঘর থেকে বের করে দেব তোকে। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। আমার সব সম্পত্তি মিশনে দান করে দেব, তবু তোকে এক কানা করিয়ে দেব না, হতভাগা। ভাগ্নেও তখন মামার দুর্বলতায় সুড়সুড়ি দিয়ে বলে, তুমি ছাড়া আমার যেমন কেউ নেই, আমি ছাড়া তোমারও তো কেউ নেই মামা। তোমার এই বুড়ো বয়সে আমি ছাড়া তোমায় কে দেখবে বলো? সে নিয়ে তোকে ভাবতে হবে না। কি ভেবেছিস? হ্যাঁ, কি ভেবেছিস তুই ছাড়া আমার চলবে না? হ্যাঁ, টাকা ঢাললে দেখাশোনার লোকের অভাব হবে, বরং আরো ভালো সেবা যত্ন মিলবে। তা হয়তো মিলবে, কিন্তু কাগজে দেখনি টাকা পয়সার লোভে এসব কাজে লোকেরা বৃদ্ধ গৃহস্থকে খুন করে সবকিছু হাতিয়ে নেয়। তুমি কি চাও তোমার প্রাণটাও বেঘরে? এমন ঘটনার কথা বৈকুণ্ঠ যে শোনেননি বা কাগজে পড়েননি তা নয়। খানিকটা সেই ভয়েই আবার সুর নরম করে বলেন, তুই যদি আমার কথা একটুও ভাবতিস, হ্যাঁ, রাত দিন ফ্যাফা করে ঘুরে বেড়াস, কাজকর্মের কোনো চেষ্টা করছিস কি? বয়স তো আর থেমে নেই। আমি আর কদিন, মরার আগে তোকে অন্তত থিতু দেখে যেতে চাই। এটা বুঝিস না কেন? আরে জানোই তো মামা, চাকরির বাজার আজকাল খুবই খারাপ। বললেই তো আর চাকরি জুটবে না। তাছাড়া আমি কারো আন্ডারে কাজ করতে পারবো না মামা। আই উইল বি মাই ওন বস। তাই ঠিক করেছি বিজনেস করব। সব প্ল্যান ছোকে কোমর বেঁধে নামছি এবার। বন্ধু সোনুর সঙ্গে 50-50 শেয়ারে পার্টনারশিপ, একবার শুধু ক্লিক করার অপেক্ষা মামা। তারপর আমায় দেখে কে। এবার আবার কিসের বিজনেস করবি ভেবেছিস? হ্যাঁ, আগের বার তো চিটেগুড়ের ব্যবসায় আমার বেশ কিছু টাকা খোয়ালি। ও কথা বলে আর টাকা দিও না তো মামা। সেবার বন্ধু ওম প্রকাশ অনেক সস্তায় চিটে গুড় সাপ্লাই করেছিল, কিন্তু লোকাল দোকানদাররা বলল এখন এর আখের গুড়ের তেমন ডিমান্ড নেই, তাই। আখের গুড়ের সঙ্গে চিটেগুড়ের কি সম্পর্ক রে ক্যাবলা? হ্যাঁ, ও মা, আখের গুড়ে তো ওটাই ভেজাল দেওয়া হয়। তারপর ধরো দেশি মদ তৈরিতে চিটে গুড় লাগে। ওদিকে ফরেন মাল চালানোর জন্য দেশি ঠেক ভেঙে চোলাই প্রোডাকশন বন্ধ হলো, ফলে চিটে গুড়ের চাহিদাও কমলো। আর তাছাড়া কি? তিনতিলি তো চিটে গুড়ের গন্ধ মোটেই সহ্য করতে পারতো না। আমার সঙ্গে কথা বলতো দূর থেকে নাকে রুমাল চাপা দিয়ে। তিনতিলি? সেটা আবার কি? তোর মেয়ে বন্ধু বুঝি? ও বলেছিল আমি চিটে গুড়ের বিজনেস করি শুনলে ওর মাম্মি নাকি কিছুতেই আমার সঙ্গে বিয়েতে মত দেবে না। কেন মত দেবে না কেন? ওরা বুঝি খুব বড় লোক, পয়সার খুব গরম ওদের, তাই না? না, ঠিক তা নয়। আসলে তিনতিলি জামাইবাবু প্রমোটারি করে, মোটা টাকা ইনকাম, দামি গাড়ি চড়ে, বছরে 2 বার ফরেন ট্যুর, 5 স্টার হোটেলে থাকা খাওয়া। সেখানে আমার ওই চিটে গুড়ের ব্যবসা ওই ওদের স্টেটাসে আটকায় আর কি। এবার বুঝেছি, তুই তাহলে তোর ওই মেয়ে বন্ধুর কথাতেই ব্যবসাটা ডুবিয়ে আমার টাকাগুলো খোয়ালি। তাই তো বলি। খেয়ে পেয়েছো তুমি মামা। আমি তিলিকে পরিষ্কার বলে দিলাম তোর মাম্মির টাকায় আমি বিজনেস করছি না, বিজনেস করছি আমার মাম্মার টাকায়। শুনে রাখ, তোর কাছে তোর মাম্মি বড় হতে পারে, কিন্তু আমার কাছে কিন্তু আমার মাম্মা। কি ঠিক বলিনি মামা? ভাগ্নের মুখে এই মাতুল স্তুতি রীতিমতো উত্তেজিত করে তুলল বৈকুণ্ঠকে। আহ্লাদে গদগদ হয়ে বৈকুণ্ঠ বললেন, হ্যাঁ, ভুলেছিস নাকি এ কথা? হ্যাঁ, সাবাস ক্যাবলা, সাবাস। এই না হলে আমার ভাগনা। যাকে ভাবিস না, তোর বিয়ের ব্যবস্থা আমি নিজে করব। হ্যাঁ, ওরা থাকুক ওদের স্ট্যাটাস নিয়ে। তা তোর কথা শুনে বন্ধু কি বলল? ও বলছে আমার সঙ্গে ব্রেকআপ করে কুকারকে বিয়ে করবে। করুক, যা ইচ্ছে করুক। তাই বলে তোমার বেইজ্জত হয় এমন কোনো কাজ আমি করতে পারবো না মামা। আর আমিও দেখিয়ে দেবো যে হাম কিসি সে কম নেই। হ্যাঁ, কুকার আবার নাম হয় নাকি রে? কুমার হয় শুনেছি। ওর পুরো নাম হচ্ছে কুন্তল কান্তি রক্ষিত, সংক্ষেপে কুকার। বাদ দাও ওসব, এখন যা বলছি মন দিয়ে শোনো। এবারে এমন লাইন ধরেছি না মামা, যেখানে আমি বিজনেসের পেছনে ছুটবো না, বিজনেস ছুটবে আমার পেছনে। একেবারে নিউ কনসেপ্ট। এবার আর মার খাওয়ার কোনো চান্স নেই। নিউ কনসেপ্ট? বিজনেস তোর পিছনে ছুটবে মানে? আরে ইভেন্ট ম্যানেজমেন্ট। ইভেন্ট ম্যানেজমেন্ট হলো এক ধরনের সোশ্যাল সার্ভিস। নানা রকমের সামাজিক কাজকর্ম, যেমন বিয়ে, শ্রাদ্ধ, এসব দায়িত্ব নিয়ে করিয়ে দেওয়া সামান্য টাকার বিনিময়। সোজা কথায় সোশ্যাল সার্ভিস একটা মিনিমাম কস্ট। একবার তুই বলছিস সোশ্যাল সার্ভিস, আবার বলছিস বিজনেস। আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না রে ক্যাবলা। আচ্ছা শোনো, তবে খুলেই বলি। দেখো, মানুষ তো একদিন মরবেই, আর মরা মানুষের সৎকারও করতে হবে।
তো আজকের এই ভীষণ ব্যস্ততার যুগে সৎকার করার লোক সময় মতো পাওয়া যাবে কিনা কেউ তো বলতে পারে না। তো আমরা এই ডেড বডি সৎকারের এই সামাজিক গুরুদায়িত্বটা তুলে নিয়েছি মামা। নাম দিয়েছি সৎকার প্যাকেজ। এই প্যাকেজটা দাঁড়িয়ে গেলে তারপর নামাবো ওয়েডিং। ও তো ভাগা, শেষে মোড়া পোড়ানোর ব্যবসা করবি? এও দেখতে হবে আমাকে? হায় ভগবান! কুল মামা, কুল কুল, একটু শান্ত হয়ে ব্যাপারটা একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করো মামা। বুঝিয়ে বলছি, শোনো। মনে করো বর্ষার এক ঘোর দুর্যোগের রাতে কিংবা কনকনে শীতের দিনে তুমি মারা গেলে। ওরে মরকট, আমি মলে তো তোর পোয়া বারো, তাই না? আমার সব সম্পত্তি হাতিয়ে তোকে তোকে আমি সে সুযোগ দেব না, এই বলে দিচ্ছি। হ্যাঁ, আমার সব সম্পত্তি আমি করে মিশনকে দান করে তোকে পথে বসিয়ে যাব। কথাই বলে না, জম জামাই ভাগনা এ তিন নয় আপনা। কথাটা দেখছি একেবারে অক্ষরে অক্ষরে সত্যি। দুধকলা দিয়ে এতদিন আমি কাল সাপ পুষেছি, কাল সাপ। আরে আমার কথাটা একটু ধৈর্য ধরে শোনো না, তারপর তোমার। তোর কোনো কথা আমি শুনতে চাই না। দূর হ, দূর হ এক্ষুনি আমার সম্মুখ থেকে বেরো। যে আমার মরণ কামনা করে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সরি সরি, ভেরি সরি মামা। তুমি মারা গেলে আমার বিজনেস সূর্যের আলো দেখবে না। কুল মামা, কুল কুল কুল, ভুল হয়েছে আমার, ভুল হয়েছে। এই কান বলছি, পায়ে পড়ছি তোমার মামা। চুপ করো, থামো। ছাড় বলছি, ছাড় বলছি, ছাড়। রাগ পড়লে ক্যাবলাকে সস্নেহে কাছে টেনে পিঠ চাপড়ে দেন বৈকুণ্ঠ। মেজাজটাকে গোড়াতেই তেতো করে দিলি। দেখে বল এবার। তার আগে বিপিনকে একটু চা দিতে বল দেখি। খেতে খেতে শুনবো তোর প্ল্যান, ঠিক আছে? বিপিন চা দিয়ে যায়। চা খেতে খেতে ক্যাবলা নবোদ্যমে শুরু করে। ধরো বাবু মারা গেল, কিন্তু সৎকারের লোক পাওয়া যাচ্ছে না। আত্মীয়রা হয়তো দূরে থাকে, কিংবা ছেলেরা বিদেশে, কিংবা হয়তো ছেলেপুলে নেই। এখানেই আমাদের কাজ শুরু। আমাদের শুধু একবার খবর দিক। চায়ের কাপে চুমুক দিয়ে বৈকুণ্ঠ বললেন, তা কি করবি তোরা? আমরা মরাকে বা তার ফ্যামিলিকে বিন্দুমাত্র কষ্ট না দিয়ে তুরন্ত সৎকারের ব্যবস্থা করব, একেবারে শাস্ত্র মতে। মরার আবার কষ্ট কিসের রে ক্যাবলা? সে তো মরেই বেঁচেছে। বল তার ফ্যামিলিকে। আছে মামা, আছে, মরার কষ্ট আছে। নইলে মরার উপর খাড়ার ঘা কথাটা আসবে কেন? বেশ বেশ, বলে যা যা বলছিলি বলে যা। মানুষ মারা গেলে কি হয় দেখেছো তো? তাকে ঘর থেকে উঠোনে বের করে ঠাঠা রোদে কিংবা কনকনে ঠান্ডায় ফেলে রাখে। চোখে তুলসী পাতা, নাকে তুলো ঠেসে দেয়। উফ, ডেড বডির উপর রীতিমতো টর্চার বলতে পারো। ওরে মূর্খ, চোখে তুলসী পাতা দেওয়া হয় আত্মাকে মুক্তি লাভে সাহায্য করার জন্যে, সেটা জানিস কি? তা তোরা কি করবি? আমরা ডেড বডিকে গাড়িতে তুলে সোজা শ্মশানে, তারপর চালান করে দেবো চুল্লি কিংবা কাঠের চিতায়। যে ক্লায়েন্ট যেমন অপশন দেবে আর কি। ক্লায়েন্টের ইচ্ছে অনুযায়ী প্যাকেজে অস্থিদানের ব্যবস্থাও থাকবে তার পছন্দ মতো জায়গায়। মরে যাবার পর সে তার ইচ্ছে জানাবে কি করে? আরে সেই জন্যই তো আগে থেকে মেম্বারশিপ নিয়ে প্যাকেজ বুক করে রাখতে হবে। আজকাল লোকে যেমন আগে থেকে চক্ষুদান, দেহদানের ওই। বুঝেছি, আর অত ব্যাখ্যা করতে হবে না তোকে। তা প্যাকেজ কেমন রেখেছিস? মানে কত করে পড়বে? খুবই সামান্য। একজনের 2500, 3 জনের ফ্যামিলি প্যাকেজ 7000 প্লাস জিএসটি। জিএসটিটা গভর্নমেন্টের, সে তো জানোই। ফ্যামিলি প্যাকেজের সবাইকে কি একসঙ্গে মরতে হবে? আরে দুষ, তা কেন? মরা বাঁচা কি আমাদের হাতে? মরবে যে যা সময় মতো মরবে। প্যাকেজে থাকলে বেনিফিট পাবে। তবে হ্যাঁ, কেউ যদি লিমিটের বেশি বাঁচে তার ক্ষেত্রে 10% এক্সট্রা চার্জ। এই প্যাকেজে একটা অফারও আছে মামা। চোখ দুটো কপালে তুলে বৈকুণ্ঠ বলেন, বলিস কি? সৎকারেও অফার? আরে অফার না দিলে নতুন জিনিস পাবলিক খায় নাকি? জানোই তো। তা তোদের অফারটা কি? সৎকার করলেই তো কাজ শেষ হয় না, তারপর শ্রাদ্ধ আছে। এজন্য সৎকার কাম শ্রাদ্ধ প্যাকেজ নিলে মাথা পিছু 5500 টাকা, তার উপর 2% ডিসকাউন্ট। এবার বলো আইডিয়াটা কেমন? ভালো না? বৈকুণ্ঠের বিস্ময়ের ঘোর তখনও কাটেনি। চায়ে শেষ চুমুক দিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করেন বৈকুণ্ঠ, তা তুই বুঝি শ্রাদ্ধ টাদ্ধ করবি? মানে ওই অশৌচ পালন, কাছা নেয়া, মাথা কামানো? আরে দূর, আমি করব কেন? আমরা শুধু শ্রাদ্ধের অনুষ্ঠান মানে পূজা পাঠ, খাওয়া দাওয়া এইসবের ব্যবস্থা করে দেবো। তবে মৃতের যদি পারলৌকিক কাজ করার মতো কেউ না থাকে, বা থাকলেও যদি ধরো বিদেশে থাকে, সেক্ষেত্রে তার হয়ে কাজ করে দেওয়ার জন্য প্যাকেজে প্রক্সির ব্যবস্থাও থাকবে। সেই প্রক্সি কাছা নেবে, মাথা কামাবে, আর যা যা করবে আর কি, এমনকি হবিষ্যি পর্যন্ত। হ্যাঁ, এটা অবশ্য প্যাকেজের বাইরে, আলাদা দাম দিয়ে নিতে হবে। সব শুনে বৈকুণ্ঠের চোখ কপালে ওঠে।
বলে ফেলেন, মৃতের পারলৌকিক কাজ করবি প্রক্সি? হ্যাঁ, আজব কাণ্ড। আচ্ছা, বলছি সেই প্রক্সি আবার মৃতের সম্পত্তির ভাগ চাইবে না তো? কি যে বলো মামা, এটাই তো তার কাজ, আর সে তো এর জন্য আলাদা পয়সা পাবে। এ তো এলাহি ব্যবস্থা করেছিস রে। হ্যাঁ, শুনে আমারই তো এখন মরতে ইচ্ছে করছে। তা ধর, আমি যদি এরকম প্যাকেজে আসতে চাই, কি করতে হবে আমাকে? শোনো, তুমি হলে আমাদের কোম্পানির ফাউন্ডার প্রেসিডেন্ট, তোমার লাইফ মেম্বারশিপ থাকবে, আলাদা কোনো টাকা লাগবে না। তুমি শুধু তোমার অপশনটা জানিয়ে ফর্মে সই করলেই হবে। ও, আমায় টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না? সেটা তো ভালো কথা রে। হ্যাঁ, প্যাকেজে আসার জন্য কিছু লাগবে না, কিন্তু কিন্তু বিজনেস শুরু করার জন্য কিছু ক্যাশ ছাড়লেই আমরা কাজ শুরু করে দিতে পারি মামা। ও, কিছু ক্যাশ? তা কিছু ক্যাশ মানে কত? দেখো, শুরুতে ওই 1,10,000 ছাড়ো না। হ্যাঁ, বলিস কি? 10 লাখ? ওরে বাবা, এত টাকা একসঙ্গে তো আমি চোখে দেখিনি রে ক্যাবলা। মামা, এ তো ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, হাফ ইয়ারলি ডিভিডেন্ড পাবে, 5 বছরই তোমার টাকা সুদ সমেত উসুল। তা এত টাকা লাগবে কিসে? আরে অফিস ঘর সাজানো, তার ভাড়া, ডেড বডি ক্যারি করার জন্য 2খানা এসি ভ্যান, তারপর টিভিতে কাগজে বিজ্ঞাপন, লিফলেট বিলি, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, লেডি রিসেপশনিস্টের মাইনে। খরচ কি একটা মামা? আপাতত 10এই শুরু। ওহো, কাজ তো মোড়া পোড়ানো, সেখানে লেডি রিসেপশনিস্ট কি করবে? ও তুমি বুঝবে না মামা, ব্যবসা যেমনই হোক, অফিসে স্মার্ট লেডি না রাখলে ব্যবসার আকর্ষণ কি বাড়বে? আজকাল ওটা চাই। আমি তার ব্যবস্থাও করে ফেলেছি। ও, ব্যবস্থাও করে ফেলেছিস? তুই তো দেখছি একবারে কাজের ছেলে। তা সে কে? আমার পার্টনার সোনু, ওর বোন। তা মামার টাকাটা কিভাবে দেবে? চেকে না ব্যাংক ট্রান্সফার? শোন ক্যাবলা, টাকা দেবার আগে তোর পার্টনারের সঙ্গে কথা বলে তোর ব্যবসার সব দিক ভালোভাবে খতিয়ে দেখতে চাই। দেখ, অনেকগুলো টাকার ব্যাপার তো, আগের ভুল আর দ্বিতীয়বার করতে চাই না আমি। খুব ভালো কথা মামা, আজই সন্ধ্যাবেলা আমি সোনুকে পাঠিয়ে দিচ্ছি, কথা বলে নিও। টিভিতে 7টার বাংলা খবর দেখে বৈকুণ্ঠ সবে সান্ধ্য আহ্নিকের জন্য প্রস্তুত হচ্ছেন। এই সময় ডোরবেল বাজল। বিপিন এসে জানালো, বাবু, এই একজন না মেয়ে এইছে তোমার সঙ্গে দেখা করতে। হ্যাঁ, আমার সঙ্গে দেখা করতে মেয়ে? কিন্তু কোনো মেয়ের তো আসার কথা নয়। তুই ঠিক দেখেছিস তো? কি আপদ, এই বিপিনের বয়স হতে পারে, কিন্তু চোখে চাল সে পড়েনি, আর ভীমরুতিতেও ধরে নে যে মেয়েদের চিনতে পারবে না। ভগবান, কোত্থেকে এসছে, কি দরকার জেনে বিদে কর। বল বাবু এখন ব্যস্ত আছে, কাল সকালে আসতে। এই আগেই বলেছি সে কথা। বলছে কি যেন আর্জেন্ট দরকার, 1 মিনিট কথা কয়েই চলে যাবে। আমি সদর ঘরে বসিয়েছি। তবে আর কি, উদ্ধার করেছো আমায়। তা বাবু, বলছি চায়ের জল কি চড়াবো? সবুর কর, কে না কে এসেছে, কি দরকার না জানি আগে চা। আর সে কি আমার খোলাম কুচি? যত সভাপত জুটেছে আমার কপালে। সদর ঘরে ঢুকে বৈকুণ্ঠ সেন্টের তীব্র কিন্তু মিষ্টি গন্ধ পেলেন। দেখলেন সুদর্শনা স্বাস্থ্যবতী একটি তরুণী সোফায় বসে মোবাইলে কথা বলছেন নিচু স্বরে। বৈকুণ্ঠকে দেখে তড়িঘড়ি ফোন রেখে সে মেয়ে উঠে এসে তার পায়ে হাত দিয়ে প্রণাম করল। মিষ্টি হেসে বলল, কেমন আছেন মামা বাবু? থাক, বেঁচে থাকো মা। তোমাকে তো ঠিক চিনলুম না, কি নাম তোমার? সুপর্ণা খাঁ। হ্যাঁ, কি বললে মা? সুর্পণখা? সুপর্ণা কোনো রকমে হাসি চেপে একটু জোর গলায় বলল, সুপর্ণা, আপনি আমাকে পর্ণা বলেই। ও, তা বেশ। তা আমার কাছে কি দরকারে পড়না? আমার আজ জন্মদিন, নিজে হাতে 2টো রান্না ট্রাই করে ক্যাবলাদাকে বাড়িতে ইনভাইট করেছিলাম। তা ও বলল নতুন বিজনেস নিয়ে খুব ব্যস্ত, তাই আসতে পারবে না। তাই টিফিন বক্সে ভরে রেখে গেলাম। আপনিও টেস্ট করবেন মামা বাবু? আজ আমি আসি তাহলে। আরে দাঁড়াও, জন্মদিন তোমার, তুমি কেন ক্যাবলাকে খাওয়াবে? ও কি তোমার বন্ধু? সুপর্ণা একটু যেন লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, আমার নয়, দাদার বন্ধু। তুমি বুঝি ভালো রাঁধতে পারো? তা কি রেঁধেছো মা? কি আছে এতে? না, তেমন কিছু নয়।
ওই মোবাইলের রান্নার প্রোগ্রাম দেখে একটু একটু শিখেছি। আজ বেকড বিনস উইথ স্ম্যাশড এগ আর কাঁচকলার মাঞ্চুরিয়ান ট্রাই করেছি। কাঁচকলার মানভিমান, সেটা কি জিনিস? মান অভিমান নয় মামা বাবু, মাঞ্চুরিয়ান। কাঁচকলার খোসার ভিতর মানকচুর পুর দিয়ে। কাঁচকলার খোসার ভিতর পুর? তা ক্যাবলার বুঝি আর কাঁচকলাটাও সহ্য হচ্ছে না, একবারে খোসায় গিয়ে নেমেছে। আর কি রান্না জানো মা? আমি স্মোকড হিলসা, মেয়োনিজ চিকেন, হাঙ্গেরিয়ান গুলাস, ক্যানাডিয়ান ক্র্যাব, রাশিয়ান পুডিং, আফ্রিকান কাস্টার্ড। না মানে বলছি শুক্তো, বাটি চচ্চড়ি, পটলের দোলমা, নারকেল দিয়ে চাল কুমড়ো, ছোলা দিয়ে মোচার ঘন্ট, কিংবা পায়েস, মানে এইসব ঘরোয়া রান্না, এগুলো কিছু জানো না? ওসব সেকেলে রান্না এখন আর চলে না মামা বাবু, তাই ওসব। তুমি বললে ক্যাবলা নতুন বিজনেস নিয়ে খুব ব্যস্ত, তা ও কিসের বিজনেস করছে সেটা জানো তুমি? পর্ণা বেশ গুছিয়ে বসে বলতে শুরু করলো। রিলিফ ফর দ্য মর্টাল, সংক্ষেপে রিফর্ম নামে একটা কোম্পানি খুলেছে। ডেড বডি। তোমাকে বুঝি সব বলেছে? মানে ওর ব্যবসার তুমি সব জানো নাকি? জানি বই কি, আমি তো রিফর্মের রিসেপ মামা বাবু। বুঝলাম। তা আমাকে একটু বিষয়টা বুঝিয়ে বলো তো মা। তার আগে তোমার জন্য একটু চা বলি, খাও তো চা? চিনি দুধ ছাড়া ব্ল্যাক টি। চিনি ছাড়া কেন? তোমার কি এই বয়সেই সুগারের? না না, ডায়েটিং করি তো, তাই ক্যালোরি রেস্ট্রিক্টেড খাবার খাই স্লিম থাকার জন্য। বিপিনকে কিছু নোনতা আর চা আনতে বলে বৈকুণ্ঠ আবার এসে বসলেন। হ্যাঁ, রিফর্ম না কি যেন কোম্পানিটার নাম, তার কাজ কি? ডেড বডির সৎকার, তার লাস্ট রাইটস মানে শ্রাদ্ধ, রিফর্ম এই সমস্ত কিছুর ব্যবস্থা করে দেবে। তোমাকে একটা কথা বলি মা, কাউকে বলো না। ক্যাবলাকে তো নয়, প্রমিস। প্রমিস মামা বাবু, কেউ জানবে না। বলুন কি বলবেন? আমি তোমাদের রিফর্মের প্রথম ক্লায়েন্ট হতে চাই, মেম্বার নিতে চাই, পারলে আজই, এখনই। ও মা, এই তো খুব ভালো কথা। কন্ট্রাক্ট ফর্ম এই তো আমার সঙ্গেই আছে। বিপিন ফিশ ফ্রাই আর চা দিয়ে যায়। সুপর্ণা কাগজ কলম বের করে ফ্রাইয়ে একটা মস্ত কামড় দিয়ে প্রায় লাফিয়ে ওঠে। কি হলো মা? তারপর মুখের গরম খাবারটা কোনো মতে সামলে নিয়ে বলল, এবার বলুন, যা যা জিজ্ঞেস করি। আপনি কাঁচে ঢাকা এসি গাড়ি না খোলা ম্যাটাডোর, কিসে যাবেন? বলছি কাঁধে যাওয়ার ব্যবস্থা নেই বুঝি? মানে বাপ ঠাকুর দ্বারা তো সব ওই। ওতে ঝাঁকুনি হয় মামা বাবু, আপনার কষ্ট হবে। আর ওই সিস্টেম এখন আর চলে না, বোঝেনি তো, ম্যান পাওয়ার শর্ট। তবে খোলা গাড়ি ভালো, প্রকৃতির খোলা হাওয়া খেতে খেতে শেষ যাত্রায় যাওয়া। আচ্ছা, দড়ির খাটিয়া নাকি কাঠের পালঙ্ক, কোনটা পছন্দ? পালঙ্কই ভালো, দড়ির খাটিয়ায় পিঠে লাগবে। সারা জীবন কষ্ট করেছি, মরার পর অন্তত একটু আরাম চাই। বেশ, হরিধ্বনি লাইভ নাকি রেকর্ডেড? আচ্ছা, ওই লাইভ হরিধ্বনির ব্যাপারটা কি? মানে আমাদের লোক হরিবোল হরিবোল বলতে বলতে শ্মশান পর্যন্ত যাবে, আর রেকর্ডেড হলে ওই হরিধ্বনিটাই ব্লুটুথ স্পিকারে বাজানো হবে। না, লাইভ হরিধ্বনি ভালো। কেবল দেখো, ওরা হরিধ্বনিটা যেন ভক্তি ভরে দেয়, কেমন মানে হরিবোল যেন হিপ হিপ হুররের সুরে হ্যারি বল না শোনায়। শুনি তো আজকাল। বেশ, এবার বলুন তো, কোন ফুলের মালা পছন্দ, শ্বেতপদ্ম নাকি সিজনাল? আর ধূপ, সেন্ট এসবের কোনো ফ্যাসিনেশন আপনার? ফুল সিজনালি ভালো, তবে রজনীগন্ধা আমার বড় পছন্দের। আর তুমি যে সেন্টটা ব্যবহার করেছো ওটা তো বেশ। এটা সেন্ট নয় মামা বাবু, আসলে আসার সময় অন্ধকারে দেখতে না পেয়ে ওই মসকিউটো রিপেলেন্টটাই স্প্রে করে ফেলেছি। বেশ, আপনাকে এই জেসমিন সেন্টটাই দেব। আচ্ছা, ইলেকট্রিক চুল্লি নাকি কাঠের চিতা, কোনটা পছন্দ? কাঠের চিতাই তো ভালো, বাপ ঠাকুরদার পথেই থাকি। কোন কাঠ, নিম না চন্দন? অভয় দাও তো বলি, চন্দনের গন্ধ আমার খুব ভালো লাগে। বেশ, তাহলে চন্দন কাঠই হবে। আচ্ছা, এবার শেষ প্রশ্ন, অস্থি কোথায় দান করতে চান,
ত্রিবেণী, গঙ্গা নাকি যমুনা? ত্রিবেণী? ওখানে তোমরা সত্যিই যাবে অস্থি দান করতে? আমরা যাব কেন, কুরিয়ারে পাঠাবো। হ্যাঁ, কুরিয়ারে যাবে অস্থি? বেশ, তবে ত্রিবেণীই ভালো। বেশ, এবারে এইখানটায় একটা সই করুন। টাকা আপনি ক্যাবলাদাকেই দেবেন। না না, টাকাটা তুমিই রাখো। ক্যাবলাকে দিলে ব্যাপারটা আর গোপন থাকবে না। আমার মৃত্যুর পর হতভাগাটাকে জানিও। এই নাও ৩,০০০, ৫০০ বেশি আছে। তোমার আজ জন্মদিন বললে না, পছন্দ মতো কিছু একটা কিনে নিও, কেমন? ঠিক আছে মামা বাবু, এখন আসি তাহলে। এসো মা, এসো। থাক থাক থাক, আর প্রণাম করতে হবে না। দুর্ভাগ্য বা কাকতালীয় যাই বলি না কেন, এর দিন কয়েক পর বৈকুণ্ঠ গুরুতর অসুস্থ হলেন। ঘুসঘুসে জ্বর, গায়ে ব্যথা, মাথা ঘোরা, অরুচি, এরকম আরো অনেক উপসর্গ দেখা দিল। নিজে হোমিওপ্যাথি চর্চা করেন, বই দেখে নানা রকম ওষুধপত্র সেবন করেন। অ্যালোপ্যাথ সুকান্ত বাড়িতে এসে দেখে যায়, নানা রকম পরীক্ষা করায়। মামাকে নিয়ে ক্যাবলা পড়ল মহা দুশ্চিন্তায়। একদিন সুকান্ত ডাক্তার গম্ভীর মুখে রোগীকে জবাব দিল, মহালয়ার ভোরে বৈকুণ্ঠ মারা গেলেন। ক্যাবলার মাথায় আকাশ ভেঙে পড়ল। টাকার ব্যবস্থা না করে মারা যাওয়ায় সে মামার উপর রীতিমতো ক্ষুব্ধ আর হতাশ। খবর পেয়ে সুপর্ণা এলো। ক্যাবলাদা, তোমাকে এতদিন বলা বারণ ছিল, মামা বাবু আমাদের রিফর্মে ক্লায়েন্ট। এই দেখো, অপশন ফর্মে সই করে আমাকে টাকাও দিয়ে গেছেন। এখন যাও, ওনার অপশন মতো সব ব্যবস্থা। কত টাকা দিয়ে গেছে? সৎকার প্যাকেজের যা চার্জ, ২৫০০। ধুর, কোথায় লাগবে ১০ লাখ, ঠেকালো মাত্র ২৫০০। আমি কিছু জানি না, তোরা যা পারিস কর তো। এখন কিছু জানি না বললে তো চলবে না ক্যাবলাদা। অপশনে যা যা আছে সব ঠিকঠাক করতেই হবে। সুপর্ণার চেষ্টায় ম্যাটাডোর ভ্যান, রং করা সস্তার আমড়া কাঠের পালঙ্ক, ফুলের মালা এসব এলো। মালা দেখে সুপর্ণা রেগে গেল। এ কি, রজনীগন্ধার মালা বলেছিলাম, শেষে জবা। জবার মালা ডেড বডিতে কেউ কোনোদিন দেয়? আর অগুরু এনেছো কেন জানো না? মামা অগুরুর গন্ধ সহ্য করতে পারেন না। জেসমিন, জেসমিন ডিও চাই। ২৫০০ এর বেশি হয় না পড়না। মরা মানুষের নাকে কেরোসিনের গন্ধ যা, জ্যাসমিনের গন্ধ তাই। বরং কেরোসিন ছড়িয়ে দিলে মাছিও ভনভন করবে না, আর পুড়বেও তাড়াতাড়ি। বৈকুণ্ঠকে ঘরের মেঝেতে বিছানা করে শোয়ানো হয়েছে। তার নাকে তুলো বা চোখে তুলসী দেওয়া হয়নি। তফাতে বসে অপশন লিস্ট মিলিয়ে সুপর্ণা সব তদারকি করছে। মাঝে মাঝে চোখের জল মুছছে। প্রতিবেশীদের সঙ্গে বৈকুণ্ঠর বন্ধুরাও এলো মালা নিয়ে। হরিসাধনবাবু বললেন, কি বা বয়স আমার, সে কত ছোট, অথচ ভগবান কাকে যে কখন টানে। ভালো কথা, বৈকুণ্ঠের মাথার নিচে গীতা দেওয়া হয়েছে তো। ক্যাবলার চেলা মানিক ছুটল গীতার খোঁজে। বাড়িতে গীতা না পেয়ে মানিক শেষে পেল্লায় কাশিদাসী মহাভারতখানা এনে গুঁজে দিল বৈকুণ্ঠর মাথার নিচে। বৃদ্ধ সীতানাথ অত্যন্ত রেগে গিয়ে বললেন, আরে গীতা না দিয়ে একটা ডিকশনারি দিল দেখো, ফাজিল ছোকরা যত। মানিক বলল, না দাদু, ওটা ডিকশনারি নয়, মহাভারত। গীতা তো ওতেই আছে নাকি? রেগে গেলে সীতানাথের কথা প্রায়ই আটকে যায়। তুই একটা আস্ত চাম্বুবান, ধর্মগ্রন্থ নিয়ে ছেলে খেলা। বাচ্চা দরকার করলে তুই বুঝি পোয়াতি বউ ধরে আনবি? শেষে বিপিন একটা মলাট দেওয়া চটি বই ক্যাবলার হাতে দিয়ে বলল, দেখো দিনি এই বইখান কিনা। বাবু তো এইটাই রেড দিন পড়তো। ক্যাবলা মলাট উল্টে দেখে, এই তো পাওয়া গেছে বলে বৈকুণ্ঠর বালিশের নিচে রাখল। তারপর বন্ধুদের বলল, চল রে তোরা, আর বেলা করে লাভ নেই। দাঁড়াও দাঁড়াও, হরিধ্বনি দেওয়ার লোক আসেনি এখনো? আরে আর কেউ আসবে না, স্পিকারে চালাতে হবে। এই ভজে, ফোনটা স্পিকারের সাথে কানেক্ট করে চালাতো জলদি। Bluetooth mode connected. ঝিক ঝিক ঝিক, কু ঝিক ঝিক ঝিক। দূরে অনেক দূরে গাড়ি যাচ্ছে উড়ে, টিকিট আমার কাটা, এবার আসি টাটা। ঝিক ঝিক ঝিক।
এটা কি হচ্ছে নাকি? ঝিক ঝিক ফাজলামি করছিস তোরা? ফোচে বলল, সরি পর্ণাদি, সরি, ভুল হয়ে গেছে। ওই হরিধ্বনির ক্যাসেট তো আর আনা হয়নি। তা বলছি কি, আজকে তো মহালয়া, হ্যাঁ, তো ওই মহালয়ার ক্যাসেটটা বাজাবো পর্ণাদি? ওতে কিন্তু সংস্কৃত মন্ত্রও আছে। সুপর্ণার তখন কাঁদো কাঁদো অবস্থা। গুরুজনের ডেড বডি নিয়ে ইয়ার কি? হ্যাঁ, তোদের যা ইচ্ছে তোরা কর, আমি আর নেই। ক্যাবলাদা, তোমার না মামা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রগড় দেখছো? এইভাবে লোক ঠকিয়ে তুমি বিজনেস করবে? শেষে বৈকুণ্ঠর দেহ ম্যাটাডোরে তুলে ক্যাবলা আর তার বন্ধুরা হরিধ্বনি দিতে দিতে বেরিয়ে গেল। সুপর্ণা ওদের সঙ্গে যেতে চাইলে ক্যাবলা প্রথমে প্রবলভাবে বাধা দিল। তুই গিয়ে কি করবি? অপশন লিস্টে দে, যা করার আমরাই করব। তোমরা যা করবে সে তো দেখতেই পাচ্ছি। মামার কথা মতো যাতে কাজ হয় সেটা দেখতে আমি যাবই। সুপর্ণা কারো আপত্তি না শুনে বৈকুণ্ঠের শেষ যাত্রায় সঙ্গী হল। শ্মশানে পৌঁছে সুপর্ণা বলল, মামা বাবুর অপশন চন্দন কাঠের চিতা। এই 2500 চন্দন কাঠের চিতা হয় না পড়না। বডিতে একটু চন্দনের গুঁড়ো ছড়িয়ে দিয়ে চুল্লিতে চালান করে দে। এরকম ভাবে সব জায়গায় চিট করলে কিন্তু কি করবি? নালিশ করবি মামাকে? যা তাই কর। নালিশ করবো যাকে, সে তো চলেই গেছে। মামার শেষ ইচ্ছেগুলো আমি যতটা সম্ভব পূরণ করার চেষ্টা করব। আমি কারোর কোনো কথা শুনবো না, দরকার হলে আমি নিজে টাকা দেব। রাগ করিস না পড়না। মামা কি দেখতে যাচ্ছে চন্দন কাঠের চিতায় পুড়ছে না নিম কাঠের চিতায়? তাও যদি চিতায় পুড়লে কুইক সজ্ঞলাভ হতো, তা তো কথা ছিল। বলি কি, ঝামেলা হঠাৎ, মামাকে চুল্লিতেই চালান। বিষয়টা লাইট করো না ক্যাবলাদা, এটা কিন্তু ব্রিচ অফ কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে। এইভাবে লোক ঠকাতে পারো না তুমি। বেশ, চুল্লিতে দাহ করা হোক, তবে অস্থি কিন্তু ত্রিবেণীতেই যাবে। দাহ করানোর জন্য অফিসে প্রয়োজনীয় টাকা জমা করতে গিয়ে গোল বাঁধল। কাউন্টারে বসা ঘাটবাবু গম্ভীরভাবে বলল, ডেথ সার্টিফিকেট আর অরিজিনাল আধার কার্ডটা একটু দেখি। আধার কার্ডটা খুঁজে পেলেও চারিদিক খুঁজে ক্যাবলা ডেথ সার্টিফিকেটটা পেল না। কোথায় যে রাখলাম? এই পড়না, তুই দেখেছিস ডেথ সার্টিফিকেটটা? আছে তোর কাছে? আমি তো ওটা আনিনি। ওদিকে ঘাটবাবু তাড়া দেয়, কি হলো, ডেথ সার্টিফিকেটটা দিন। ক্যাবলা আমতা আমতা করে বলল, পাচ্ছি না স্যার, তাড়াহুড়োয় কোথায় যে রাখলাম। মানে ডেড বডি এনেছেন ডেথ সার্টিফিকেট ছাড়া? বুঝেছি। উনি আপনার কে হয়? আমার মামা। তা ওনার ছেলে মেয়ে কোথায়? ক্যাবলা নিজেকে বাঁচানোর জন্য পর্ণাকে দেখিয়ে বলে, ওই যে ওনার একমাত্র মেয়ে। পর্ণা অত্যন্ত বিরক্ত হয়ে ক্যাবলাকে বলল, কি যা তা বলছো তুমি? তারপর ঘাটবাবুর উদ্দেশ্যে বলল, না স্যার, উনি আমার মামা। মামা বিয়ে করেননি। ঘাটবাবু এবার সন্দেহের দৃষ্টিতে ক্যাবলার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আপনি বলছেন উনি বটব্যাল বাবুর মেয়ে, আবার উনি বলছেন বটব্যাল বাবু বিয়েই করেন। কেসটা কি হলো? তারপর আপনি বলছেন বটব্যাল বাবু আপনার মামা, আবার উনি বলছেন ওনারও মামা। হ্যাঁ, তাহলে আপনাদের দুজনের সম্পর্ক কি? এবার প্রশ্নটা পর্ণাকে ছুঁড়ে দিয়ে ঘাটবাবু ভুরু কুঁচকে তাকিয়ে রইলেন উত্তরের আশায়। পর্ণা একটু লজ্জা লজ্জা ভাব করে ক্যাবলাকে দেখিয়ে বলল, উনি আমার মানে কি 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 বলবো, দাদা। ও আই সি, অন্য গন্ধ পাচ্ছি যেন। মোদ্দা কথা, ভাই বোন মিলে সম্পত্তির লোভে অবিবাহিত মামাকে খুন করে তড়িঘড়ি পোড়াতে এসেছেন, তাই তো? দেখুন, এ তো পুলিশ কেস, একেবারে ক্রিমিনাল অফেন্স। বাবা, আমার চোখে ফাঁকি দেওয়া অত সহজ নয়। 30 বছর এই কর্ম করছি। ক্যাবলা অত্যন্ত ভীতু প্রকৃতির। পুলিশের নাম শুনে ঘাবড়ে গিয়ে বলল, খুন কি বলছেন স্যার? মামা সত্যি মারা গেছে, এমনি এমনি, যাকে বলে সজ্ঞানে পরলোক। আরে ধর, থামুন মশাই। আপনার মামা সজ্ঞানে মারা গেছে না অজ্ঞানে, সেটা আপনি বললে হবে না? আমি শুনবো না সে কথা। আমার ডকুমেন্ট চাই। বয়স কম হলো না আমার, বুঝেছেন? 30 বছর এই কর্ম করছি। আমাকে ফাঁকি মজা পেয়েছেন? গোড়াতেই কেমন সন্দেহ হয়েছিল। শুনুন মশাই, এটা পুলিশ কেস। আগে ডেড বডির পোস্টমর্টেম হবে, তারপর অন্য কথা। বডি ওই পাশে রেখে আপনারা বাইরে অপেক্ষা করুন, যান। আর শুনুন, কোথাও যাবেন না। রামলগন, হ্যাঁ রামলগন, এদারাও জলদি। শ্মশানের ডোম রামলগন আসতে তার সঙ্গে ঘাটবাবুর চকিতে একটা ইশারা হয়ে গেল।
খৈনি ডলতে ডলতে রামলগন ক্যাবলাকে একপাশে ডেকে নিয়ে গিয়ে বলল, এই सुनिए बाबू, ये झूठ झमेला मत उठाओ। ये 1000 रुपया निकालो, सर्टिफिकेट भी मिल जाएगा और काम भी शांति से हो जाएगा। ये पोस्ट माटी में चौक करे ये फांसबेन तो আর বহুত ঝামেলা হবে, বুঝলেন না? ক্যাবলা আর তার বন্ধুদের কাছে কুড়িয়ে বাড়িয়ে 823 টাকা উঠল। রামলগনকে কাছে ডেকে ক্যাবলা বলল, 823 টাকা হ্যাঁ, আবি এটা নিয়ে কাম শুরু করো, বাকিটা পরে দিয়ে যাবো। কাজটা এখন উদ্ধার করে দাও বাবা। धार बाकी दे हुए ना बाबू, ये सब काज एटीएम है इधर, रुपया उठाओ, हमारा पास ऑनलाइन पेमेंट भी আছে। বলেই রামলগন ট্যাঙ্ক থেকে মোবাইলটা বের করে ফেলল। পর্ণা এতক্ষণ চুপ করে সব দেখছিল। রামলগনকে শুনিয়ে বেশ কড়া করে ওদের বলল, ক্যাবলাদা, একটা পয়সাও কাউকে বাড়তি দেবে না। আমি বাড়ি যাচ্ছি, ডেথ সার্টিফিকেটটা বাড়িতেই আছে। আমি যে ডাক্তারবাবুকে সার্টিফিকেট লিখতে দেখেছি, তোমরাই ফেলে এসেছো। পুরো 900 দিলে এই কাজ করে দেবো বাবু। বলেছি না, এক পয়সাও বাড়তি দেব না। আসছি আমি সার্টিফিকেট নিয়ে। টাকাটা হাতছাড়া হয়ে যাচ্ছে দেখে রামলগন শেষে 823 টাকা থুতু দিয়ে গুনে ক্যাবলাকে নিয়ে গেল ঘাটবাবুর কাছে। খানিক বাদে ক্যাবলা ডেথ সার্টিফিকেট হাতে নিয়ে দিগ্বিজয়ের মতো হাসতে হাসতে বলল, পড়লা, ডেথ সার্টিফিকেট জোগাড় হয়ে গেছে, এই দেখ। এবার বাদ বাকি কাজ। কই দেখি সার্টিফিকেট খানা। খাটে শুয়েই দুহাত বাড়ালেন বৈকুণ্ঠ বাবু। ক্যাবলা একেবারে হতভম্ব। তার বন্ধুরা জীবন্ত বৈকুণ্ঠকে দেখে পালাবার রাস্তা খুঁজছে। পর্ণাও ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত। এ কি মামা, তুমি বেঁচে? হ্যাঁ রে হতচ্ছাড়া, দেখছিস তো আমি বেঁচে। সন্দেহ থাকলে কাছে আয়, কানটা দি কষে মূলে। শিগগির দড়ির বাঁধনটা খুলে দে, আমার খুলে দে। পর্ণার সামনে কান মলার কথা বলায় ক্যাবলা প্রচন্ড অপমানিত হলো। দড়ির বাঁধন খুলতে খুলতে বলল, মরার অ্যাক্টিং করছিলে তাহলে এতক্ষণ? কিন্তু কেন? নইলে কি আর জানতে পারতুম যে তুই এমন চিটিংবাজির বিজনেস শুরু করেছিস? বেশ তো লোক ঠকানোর ব্যবসা ফেঁদেছিস। মরার অ্যাক্টিং করলাম বলেই না সব দেখতে পেলাম। এমনকি নিজের ডেথ সার্টিফিকেট খানাও। ওটা দে না রে হতভাগা। বেঁচে থাকতে থাকতে দেখে নি একবার। সুপর্ণার মুখে কথা নেই। দূরে দাঁড়িয়ে ও প্রণাম ঠুকছে। বিপিন ঠকঠক করে কাঁপতে কাঁপতে রাম নাম জপছে। রাম 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 রাম। রামলগন শটান বৈকুণ্ঠর পায়ে পড়ে বলছে, মাফ कीजिए भगवान, माफी मांगता हूँ। বৈকুণ্ঠর বিক্রম তখন দেখে কে। চালাকি পেয়েছো? জল জ্যান্ত একটা লোকের নামে ডেথ সার্টিফিকেট বের করেছো। তোমাদের কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। আমি সব কটার চাকরি খাবো। গোলমাল শুনে ঘাটবাবু এলো। বৈকুণ্ঠকে দেখে তার ভিড়মি খাবার জোগাড়। তাকে দেখে বৈকুণ্ঠ জ্বলে উঠলেন। তোমায় জেলের ঘানিটা নিয়ে ছাড়বো। জীবিত লোকের ডেথ সার্টিফিকেট বের করার মজা তোমায় দেখাচ্ছি। দেশে কি আইন কানুন বলে কিচ্ছু নেই? জানো আমি কে? কত বড় হাত আমার জানা আছে তোমাদের? শহরের মেয়র, আমার বন্ধুর খুড়শ্বশুরের জামাইয়ের আপন ছোট কাকা। বৈকুণ্ঠ বাবু কতটা ওজনদার লোক আর তার হাতটাই বা কতটা লম্বা, সেটা চট করে হিসেব করতে না পেরে ঘাটবাবু বলল, ভুল হয়ে গেছে স্যার, এবারের মতো ক্ষমা ঘেন্না করে দিন। চাকরিটা গেলে বউ ছেলে নিয়ে পথে। তারপর ইশারায় রামলগনকে ডেকে বলল, রুপিয়া ওয়াপাস দে জল। মামা বাবু, এবারের মতো ওদের মাপ করে দিয়ে বাড়ি ফিরে চলুন। এখানে আর এক মুহূর্তও নয়। প্রেস মিডিয়া খবর পেলে নিউজের হেডলাইন হয়ে যাবেন। তখন কেলেঙ্কারি ব্যাপার হবে। শিগগির বাড়ি চলুন। বেশ, তোমার কথা এদের মাফ করে দিলুম বটে, তবে ক্যাবলাটাকে আজ থেকে আমি ত্যায্য ভাগনা করে দিলাম। সম্পত্তির একটা অংশ আমি হতচ্ছাড়াকে দেব না। কত বড় আস্পর্ধা দেখেছো? হ্যাঁ, আমার সঙ্গে চিটিংবাজি। কোথায় চিটিংবাজি করলাম মামা? আবার জিজ্ঞেস করছিস কোথায় চিটিংবাজি করলি? চন্দন কাঠের চিতার বদলে চুল্লিতে চালান করার মতলব করছিলি। গায়ে সেন্টের বদলে কেরোসিন দেওয়ার কথা বলেছিলি, তাও কানে গেছে। রজনীগন্ধার বদলে জবার মালা। আর হতভাগা, গীতাটা খুঁজে পাসনি বলে আমার সরল হোমিওপ্যাথি চিকিৎসা বইখানা মাথার তলায় গুঁজে দিয়েছিলি। দেখলাম এই পরনামাই কেবল অনেস্ট। মেয়েদের মধ্যে এখনো অনেস্টিটা আছে। তাই আমি আমার সমস্ত বিষয় সম্পত্তি ওকেই দিয়ে যাব বলে স্থির করলাম।
তারপর পর্ণাকে বললেন, তবে হ্যাঁ, তার আগে মরকটটাকে তোমার হাতে তুলে দেব, নাকে দড়ি দিয়ে আচ্ছা করে নাচিও। তোমার আপত্তি নেই তোমার? হ্যাঁ, তুমি রান্না করতে ভালোবাসো না? তোমায় একটা মডার্ন রেস্তোরাঁ করে দেব, দেশি বিদেশি রকমারি রান্না করে লোককে খাওয়াবে, কেমন? লোকও আনন্দ পাবে, সেটাই হবে সঠিক রিফর্ম। আর সেই রেস্তোরাঁয় মাস মাইনের বিনিময়ে ওয়েটারের কাজ করবে ওই ক্যাবলা। দাঁড়িয়ে কি দেখছিস? হ্যাঁ, তো ভাগা, চটপট ট্যাক্সি ডাক, বাড়ি যাব, যা। বৈকুণ্ঠ ধামে সেদিন হই হই কাণ্ড। শোকের বাড়ি পরিণত হয়েছে উৎসবের বাড়িতে। পাড়ার সবাই ভিড় করে এসেছে রগড় দেখতে। হাসি ঠাট্টা চলছে, সঙ্গে মিষ্টি মুখ। হরিসাধন বললেন, এসব কি শুনছি হে বৈকুণ্ঠ? সীতানাথ বললেন, কি করে অতক্ষণ মরা সেজে ছিলে ভায়া? আর কেনই বা করলে? এসবের মানে কি? মানেটা খুবই সোজা। বিনিয়োগের আগে বাজারগত ঝুঁকি পরীক্ষা করলাম, বুঝলে না? বাজারগত ঝুঁকি পরীক্ষা? ঠিক বুঝলাম না। আমার বিষয় সম্পত্তি যার হাতে তুলে দেব, তাকে একবার বাজিয়ে দেখব না? তা ভায়া, ঝুঁকি পরীক্ষা করে কোন দিকে ঝুঁকলে? পর্ণাকে দেখিয়ে বৈকুণ্ঠ স্মিত হেসে বললেন, ভবিতব্য যেদিকে সেদিকেই, শুধু যা তোমাদের সবার সঙ্গে একটু ছলনা করতে হলো। এটা তুমি একটু ছলনা বলো? দিব্যি জলজ্যান্ত মানুষ মরা সেজে কি খেলাটাই না দেখালে ভাই। ধরো, ওরা যদি তোমায় সত্যি সত্যি চল্লিতে চালান করে দিত, তখন কি হতো বলো তো? সেটা ভাবতেই তো আমার গায়ে। আরে তার আগেই তো বেঁচে উঠতুম, তবে চুল্লি পর্যন্ত যেত না, কারণ জানতাম ডেথ সার্টিফিকেটে আটকাবে। কেন আটকাবে? কেন? কি ব্যবস্থা করেছিলে? আমাদের সুকান্ত ডাক্তারের সঙ্গে ওই যাকে বলে ম্যাচ ফিক্সিং, তাই করতে হলো। আমার প্ল্যানটা একমাত্র ওকেই জানিয়েছিলুম। সার্টিফিকেট দিতে ভয় পাচ্ছিল, তাকে আশ্বস্ত করলুম এই বলে যে সবাইকে দেখিয়ে সার্টিফিকেট একখানা সে লিখবে, আর সেটা গোপনে দিয়ে যাবে আমাকে। একটা চান্স নিয়েছিলাম, যদি তাড়াহুড়োয় ডেথ সার্টিফিকেট ছাড়াই আমাকে ওরা নিয়ে বেরিয়ে যায়। চিনি তো ওদের, হুজুগের দল সব, আর ঠিক সেটাই হলো। এ একরকম ভালোই হলো বৈকুণ্ঠ। সজ্ঞ লাভ না হোক, তোমার তো লক্ষ্মী লাভ হলো, কি বলো? সে তুমি বলতেই পারো সীতানাথ। আজই ওদের এঙ্গেজমেন্ট ঘোষণা করে সামনের ফাগুনেই 4 হাত 1 করে দেব ঠিক করেছি। তোমরা কি বল? এতে আর বলার কি আছে? শুভস্য শীঘ্রম। তা তোমার একমাত্র ভাগ্নের এনগেজমেন্টের এত ভালো খবর কি কিপটামি করে শুধু চা বিস্কুটেই সারবে? মিষ্টি মিষ্টি আনাও, হ্যাঁ? কি বলো তোমরা? আরে হবে হবে, সব হবে। বিপিন, কোথায় গেলি বাবা? বিপিন উত্তেজিত হয়ে ঘরে ঢুকে বলল, কি বাবু? ও বাবু, এই টিভির লোক এসে আপনাকে ডাকছে। ক্যাবলাটাকে বল ওদের বিদে করতে, আমি এখন যেতে পারবো না। তা দা বাবুকে কোথায় পাবো? সে তো এখন দিদিমণিকে নিয়ে টেবিল লোকের সঙ্গে ওই ইন্টারভিউ না কি একটা বলে না, সেটা দিচ্ছে। আমিও দিলাম ইন্টারভিউ। ইস, এক মুখ দাড়ি, আগে জানলে খেউড়ি করে রাখতুম। কালকে রে আমায় টিভিতে দেখাবে। তবে আর কি, সেই আনন্দে নৃত্য করো। শোনো, বাড়িতে মিষ্টি টিষ্টি আছে কিছু? এদের জন্য একটু ব্যবস্থা করো দেখি। 5 কেজি রসগোল্লা এনেছিলুম, তার খান 5 পড়ে আছে, সব বিলোনো হয়ে। হ্যাঁ, বলিস কি রে? 5 কেজি মিষ্টি সব শেষ? হায় 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 হায়, এরা আমায় পথে বসিয়ে ছাড়বে দেখছি, ভগবান। ওয়ান FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন লেখক উপাল পাত্রের লেখা বৈকুণ্ঠর লক্ষ্মী লাভ। গল্পের কথক অর্পণ, বৈকুণ্ঠর ভূমিকায় সুদীপ্ত, ক্যাবলা অর্ণব, সুপর্ণা রিয়া, বিপিন কল্পলাল,
হরিসাধন উজ্জ্বল, সীতানাথ তাপস, ফোচে অনির্বাণ, মানিক তমজিৎ, রামলগন সৌমিক ও ঘাটবাবু রাজীব। গল্পের সূত্রধার সৌমি। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা। সহকারী পরিচালক পায়েল চ্যাটার্জি। শুনলেন গল্প স্বল্প, শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।